জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আরে না, কিসের মামলা করবো? হ্যাঁ, মামলা করবো বললেই মামলা করা যায় নাকি? কোনো ডকুমেন্টস আছে না? আর তাছাড়া টাকা তো আমার হাতে, আমি তো দিয়ে দেবো। এই যে সাইমা এসছে, সাইমার কাছ থেকে টাকাটা নিছি, মনে করে বাড়ির যাবো, বাড়িতে গেলে টাকাটা দিয়ে দেবো, কোনো রকমের টেনশন নাই। খালাম্মা, আমি বলি কি 10টার দিকে না এই ওয়াইফাইটা বন্ধ করে দেন, তাইলে আর কেউ ফেসবুকিংও করতে পারবো না, মেসেঞ্জারে কথাও কইতে পারবো না। আর অপসরা আপাও 10টার দিকে ঘুমের থেকে উঠবো। আচ্ছা দীপা, শোনো, তুমি অপসরার সঙ্গে একদিন বাসায় চলে এসো, তখন দেখা হবে। দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি একটা মেয়ে হয়ে আপনাকে কল করছি, আপনার সাথে দেখা করার কথা বলছি, আর আপনি আমাকে অ্যাভয়েড করছেন। আপনার কিসের এত অহংকার? হ্যাঁ আঙ্কেল, হয়েছে কি, আমরা শীতের কাপড় দেওয়ার জন্য গরিব দুঃখী মানুষদের, তো ওই জন্য আমরা একটা মানে শীত কাপড় মানে বিতরণ করতাম। তো এই জন্য আমাদের একটু ত্রাণের মানে যেটাকে বলে আসলে আর্থিক সাহায্য গরিবদের। হ্যাঁ হ্যাঁ, গরিবদের জন্য। এখন ওইটার জন্য আমরা এলাকার মানে মোটামুটি সবার কাছ থেকে একটা আর্থিক একটা মানে সাহায্য সহযোগিতা পাইছি। তো আঙ্কেল, হয়েছে কি যে আমরা চাচ্ছিলাম যে একটু বিশাল বড় করে মানে প্রোগ্রামটা করতে। তো তোমাদের এই উদ্যোগটা খুব ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি তোমাদেরকে, যে তোমাদের এই তরুণরা এই বয়সে তোমরা যে মানে মানুষের জন্য ভাবছো, শীতার্থ মানুষদের জন্য তোমরা ভাবছো, গরিবদের জন্য ভাবছো, এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ। তারপর তা আমরা চাচ্ছিলাম যে আঙ্কেল, আমাদের তো আসলে অনেক টাকার প্রয়োজন, তো আমরা তো এত টাকা ম্যানেজ করতে পারি না। তো আঙ্কেল, আপনি যদি একটু আমাদের সাথে মানে আর্থিক সহযোগিতা করতেন তাহলে আঙ্কেল খুব ভালো হতো। আমি তোমাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী দেবো, কিন্তু তোমরা কি শুধু টাকাই সংগ্রহ করছো না শীত বস্ত্র সংগ্রহ করছো? আমরা আঙ্কেল মানে ওই টাকাগুলো থেকে যে টাকাগুলো হবে, ওই টাকাগুলো আমার আবার এক ফ্রেন্ডের হচ্ছে গার্মেন্টসের বিজনেস আছে ওর আব্বার। তো আমি ওর সাথে আলাপ আলোচনা করছি যে আমাদের তো এরকম আমরা শীত বস্ত্র দিব। তো আমাদেরকে বলছে যদি আমরা ওদেরকে টাকা দিয়ে দেই তাহলে ওরা মালপত্রগুলো আমাদেরকে ডেলিভারি করে দিবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা একটা নতুন পদক্ষেপ নিচ্ছি যাতে এটা একদম ঠিকমতো আমরা করতে পারি। না, এটা তো অবশ্যই, এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না। আমি মনে করি সংবেদনশীল হও, তোমরা তোমার মানবের জন্য ভাবো, মানবতার কাজ করো, মানুষের জন্য ভাবো। এই যে মনুষ্যত্ব অর্জন করার একটা প্রক্রিয়ার মধ্যে তোমরা আছো, এটা আমার কাছে অভাবনীয় আনন্দের মনে হচ্ছে। আমি অবশ্যই তোমাদেরকে দেবো। আমি আমার ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে, যাদের তোমাদের এটা কাজে লাগে, একটা বড় অঙ্কের টাকা আমি ম্যানেজারকে একদিন অফিসে এসো, অফিসে এসে তোমরা টাকাটা নিয়ে যেও। করোনা সিচুয়েশন, আপনি একটু নিজেরা সেফ রাখেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। স্বাস্থ্যের জন্য যথেষ্ট যত্ন নেবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমি মনে করি যে এটা আমারও কাজ, যে তোমাদের মধ্য দিয়ে একটা মানবতার কাজের সঙ্গে আমি সংযুক্ত হলাম। এটা তো আমি মনে করি এটাই তো আমার কাজ। জি আঙ্কেল, আমরা যখন আসছি দেখি আমি ওদেরকে বলতে নিয়ে আসছি যে আঙ্কেলের মন অনেক বড়, আমরা গেলে আঙ্কেল আমাদেরকে বিশাল একটা অ্যামাউন্ট দিতে পারে। বলতে আসছি তোমাদের মনও অনেক বড়, তোমরাও অনেক বড় হও, বড় মনের মানুষ হও। হ্যাঁ, বড় বড় মনীষীদের মতো তোমরা মানুষের জীবনকে আলোকিত করো, এটাই আমি চাই। আর আঙ্কেল, আপনার মতো যদি সবাই এরকম সাপোর্ট করতো তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যেত ব্যাপারটা।
ভাইয়া আমি আঙ্কেলকে নিয়ে একটি কবিতা রচনা করিব, মানবিক আঙ্কেল। এই কবিতাটি আমার মনে মাত্রই আসিয়াছে। খুব সুন্দর হবে। আঙ্কেলের কর্মকাণ্ডে আমি খুব আপ্লুত হইয়াছি, হৃদয়ে দোলা জাগিয়েছে। আচ্ছা, দুই আপনার আমাদের জন্য আপনার এই অবদান আমার হৃদয় দিয়েছে দোলা। আপনার এই ঋণ আঙ্কেল আমরা কেউ কোনোদিনই যাবে না ভোলা আঙ্কেল। আচ্ছা, একটা হাততালি দিও আমার জন্য। ভালো হয়েছে, কিন্তু তুমি মানুষের জন্য লেখো। আমি লিখিব, আমার প্রত্যাশা রহিয়াছে, আমি লিখিব। তোমার বাবা ভালো আছেন তো? জি, ভালো রহিয়াছেন। আর এসো তোমরা, যখন তোমাদের ফিল ফ্রি, যে কোনো সময় তোমাদের যে কোনো প্রয়োজনে আমি তোমাদের মতো তরুণদের এই যে তোমরা কিছু উদ্যোগ গ্রহণ করছো, এটার জন্য আমি খুব খুশি এবং ভবিষ্যতেও তোমাদের যে কোনো কাজের সাথে আমি সম্পৃক্ত থাকবো। খুব ভালো ছেলেরা। জি, মানে এদের জন্য আসলে কিছু করা উচিত না স্যার, অ্যাকচুয়ালি ওরা যেভাবে আপনাকে ভালোবেসে আপনার কাছে পাড়া থেকে যেভাবে অর্গানাইজ। ইরাজ, খালামণি চা খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বসো। তোমার সাথে তো সেভাবে কথাটা তো হয়নি, তাই ভাবলাম যে একটু গল্প করি, বসি। খুব ভালো। তো আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কিছু সমস্যা, আমার দেশেই তো আমি এসেছি। না, জেট ল্যাগের কোনো সমস্যা, ধরেন ঘুমের প্রবলেম? কোনো সমস্যা নেই, আমার জন্ম তো এই দেশে, অভ্যাস তো সবকিছু এই দেশেরই। বরং ওই দেশে গিয়ে একটু আনইজি ফিল করেছিলাম, এখন ঠিকই আছে। তারপর তোমার কি অবস্থা, তুমি ভালো আছো? এই তো চলছে, ভালোই আছে। তোমার আব্বা আম্মা কোথায়, বাসায়, বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই আছেন, ওনারা আছেন, ভালোই আছেন, সুস্থ আছেন। ও আচ্ছা, আর তোমরা কি এখানে আলাদা থাকো? আমরা ঠিক আলাদা না, বাসা ভাড়া করে আছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ সেটাই আমি বলছি, মানে তোমার আব্বা আম্মা বাড়িতে থাকেন আর তোমরা এখানে আলাদা থাকো, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, অনেকদিন ধরেই তো তুমি এই বাড়িতে আছো, মানে যাও নাই, তার কারণটা অবশ্য আমি বুঝতে পারছি যে আমার বোনও মারা গেছে, তারপরে হচ্ছে যে ওদের সিচুয়েশনটাও ভালো না, এখানে ছেলে মেয়েগুলো সবাই একাকিত্ব ফিল করছিল, এই জন্য তুমি ছিলে বোধহয় এতদিন, তাই না? খালামণি, ওটা তো আছেই, কিন্তু আপনি কতটুকু শুনেছেন কিনা জানি না, অনন্যার সাথে আমার একটু সমস্যা চলছে। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করব ভাবছিলাম, তো আমি আস্তে আস্তে আসছিলাম আর কি তোমার কাছে সেই কথাতেই। সেটা হচ্ছে যে অনন্যা অনেকদিন ধরেই এখানে আছে। জি। মানে আমিও বুঝতে পারি নাই যে কেন, কি হয়েছে, তবে আমি এটা ফিল করছি যে নিশ্চয়ই কিছু একটা তো অবশ্যই হয়েছে তোমাদের মধ্যে। আসলে কিভাবে বলি, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এ একটু প্রবলেম হচ্ছে। আপনি তো আপনার ভাগ্নিকে চেনেন, ও কি রকম ছেলে মানুষ, কতটা জেদি। আমি চেষ্টা করে যাচ্ছি এখনো যে আমাদের এই ভুল বোঝাবুঝিটা একটু মানে শেষ করে দিতে, বাট করে উঠতে পারছি না, আসলে ওকে ঠিক মতো বোঝাতে পারছি না আমি। সমস্যা নেই, বুঝে যাবে, আস্তে আস্তে সবই বুঝবে। আর তোমার আব্বা আম্মা এই সম্পর্কে কোনো কিছু বলেন না? বাবা মার তো বয়স হয়েছে, বারবার জিজ্ঞেস করে বৌমা কবে আসবে, তুই তো আর ব্যাচেলার নেই, তুই একা একা কেন থাকিস। হ্যাঁ, এটা তো খুবই ন্যাচারাল বিষয়, কারণ তুমি ম্যারিড পারসন, তুমি বউ নিয়ে এখানে থাকো, অথচ তুমি ব্যাচেলার, এখানে তোমার বাসায় তুমি আলাদা থাকছো, একা একা থাকছো, আর বউ তো তার বাপের বাড়িতে পড়ে আছে। এটা তো আসলে সমাজের চোখেও খুব বেশি একটা ভালো দেখায় না। আর ক্লায়েন্টদের সাথে মিটিং এর মধ্যে ও ফোন দেয়, এমন ছেলে মানুষই করে খালামণি, আমি কিছুতেই বোঝাতে পারি না। একটা বিষয়, একটা সিচুয়েশন তো বুঝতে হবে, ওকে বোঝানো সম্ভব না, ওর জেদ সেটা মানতেই হবে। এখন ব্যবসা সামলাবো আর নাকি ওকে সামলাবো, এই দুটো প্রেশার আমি আর নিতে পারছি না। হ্যাঁ, এটা অবশ্য আমিও বুঝতে পারছি, এটা না নেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি একা একটা পুরুষ মানুষ, সবকিছু কিভাবে সামলাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো যদি তুমি কিছু মনে না করো, মানে আমি যেহেতু আসলাম কিছুদিন হলো, খুব বেশি দিন হয়নি, মাত্রই আসলাম, তো আমি আমার বোনের এই সংসারের সব কিছু যেহেতু আমি টেক কেয়ার আমি করছি, বাচ্চাদেরও আমি খেয়াল করছি, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে অনন্যাকে যদি আমি আমার মতন করে একটু বোঝাই, তাহলে তুমি কিছু মনে করবে কি? তাহলে তো খুবই ভালো হয় খালামণি।
থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে যে পরিমাণ ভরসাটা দিলেন, এত বড় সাপোর্ট আমি আশা করিনি। ধন্যবাদ। মানে আমি চাচ্ছিলামই যে আমার বোনের ছেলে মেয়েদের যাতে কোনো দিক থেকেই কোনো রকমের হ্যাসেল না হয়, কোনো রকমের কষ্ট না হয়, এটা চাচ্ছিলাম। দোয়া করবেন খালামণি, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। ইনশাআল্লাহ, অবশ্যই। আসি। ওকে। তুই তো দেখি ভালোই ফেমাস, ব্যাপার কি? তোমাকে এসব কথা কে বলছে? কেন, এই যে গিটার নিয়ে বসে আছিস, গান গাচ্ছিস, শুনলাম মেয়েরা নাকি তোর সাথে প্রেম করতে চায়। কি বলিস এসব তুই? আচ্ছা, এই যে গিটার নিয়ে যে বসেছিস, গান টান কিছু পারিস নাকি এমনি মেয়ে পটানোর জন্য? গিটার বাজানো আমার শখ, আর গানটা টুকটাক শিখছি। ভেরি গুড। শুন, আমার এক ফ্রেন্ডকে তোর গান শোনাতে হবে, সে তোর অনেক বড় ফ্যান। কিন্তু কে সে? সেটা বলবো, রোমান্টিক একটা গান শোনাবি, কিন্তু পারবি না? সেটা না আমি শোনালাম, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তো আমাকে পরিচয় করাই দিবি তুই। দিব তো পরিচয় করিয়ে, এত তার আর কি আছে। শুন, আজকে ও তোকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবে, আমি তোর লিংক দিয়ে দিয়েছি আইডির। ওকে? কে জানে কে সে হবে। এই, তোর কি আজকে কোনো ক্লাস টাস নাই? না, চলে যাব, একজনের জন্য অপেক্ষা করছি, আসলেই আমি চলে যাব। তোর? আমিও চলে যাবো, কিন্তু কার জন্য অপেক্ষা করছিস? ওই যে তোর এই ফ্যান, তার জন্য। তাহলে তার সাথে তো আজকে আমার দেখা করে যেতে হয়। না, আজকে না, আরেকদিন। আজকে আমি ওর বাসায় যাবো, তো আমি ওর সাথে চলে যাই, আমি আর ওয়েট করতে চাচ্ছি না। তুই কি ভাব নিচ্ছিস? একটু না হয় নিলাম, তাতে প্রবলেম কি? ওরে বাবা, তুই তাহলে গান বাজনা কর, তোর সাথে পরে লাগবে। বাই। ওকে, বাই। ভাই ধরবো গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। রহমের নৌজওয়ান হিন্দু মুসলমান, রহমের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শুন, যাবে তোর যে জন্য ফোন দিয়ে আনলাম, এই যে তোর ভাবি তো এনে থাকলো, তোর বেশ কয়েকদিন হয়ে গেল, এখন তোর আশেপাশে তোর এনে কোথায় যাব? আমার কাছে তো সব জায়গায় যাওয়া, বুঝছো? মানে একটু দূরে একটা সুন্দর লোকেশন ক, তুই তো অনেক জায়গায় ঘুরস টুরস, একটু এটা লেগে তোর একটু ফোন দিয়ে আনলাম। দোস্ত আকাশ ভাই, ঢাকার পাশে আপনারা যা গেছেন কিনা জানি না, ভাবি তো বরিশাল, ভাবি আসে ওই যে পাটুরিয়া দলুদিয়া দিয়ে। আমি হঠাৎ করে এই যে আমাদের উত্তর থেকে 25টা নামে একটা বাস আছে, 100 টাকা, মাওয়া ঘাটে। আমি মাওয়া ঘাটে গেলাম। কোথায়? এই যে মাওয়া, এই যে মাওয়া, এই যে আরিচার ওই পাশটা মাওয়া, মাওয়াতে। আচ্ছা আচ্ছা, কাঠালিয়া যে ছিল, এই মাওয়াতে যাওয়ার পরে ভাই রিসেন্টলি আপনারা গেছেন কিনা জানি না, এক হলো পদ্মা সেতু, আমি বলছি আপনাকে, এই পাড়ে পদ্মা সেতু উপলক্ষে মাওয়াতে একদম লাইভ কুকিং, বিশেষ করে আমাদের জাতীয় মাছ, ইলিশের ডিম থেকে শুরু করে, এক হলো আপনি এখানে রেস্টুরেন্টে সুস্বাদু অনেক খাবার খেতে পারবেন, আর মাওয়ার ভিউটা দেখতে পারবেন। হঠাৎ করে শোনেন না, পদ্মা সেতু হইতেছে 41তম, প্রচুর মানুষ, সেনাবাহিনী ওখানে ওটার নিরাপত্তার দায়িত্বে আছে। আমার সৌভাগ্য হলো আমি একটা ভদ্রলোকের মাধ্যমে ওখানে 41তম স্পেসের একদম নিচে চলে গেলাম। ভাই বিশ্বাস করেন, আরে ভাই শুন, তো এই সব শুনলে আমার লাভ না, আমি ওখানে বেড়াইতে যাব, আমি সুন্দর জায়গা কো, আমি শুনেন না, আমি ওখানে যাওয়ার পরে পদ্মা সেতুটা আমার দেখে
এক হলো এত বড় সেতু, সেতুর উপরে হলো 9 কিলোমিটার টোটাল, অর্থাৎ 6 কিলোমিটার পানিতে আর 3 কিলোমিটার হলো আমাদের দুই পাড়ে। বিশ্বাস করে শুনেন ভাবি, আমি দেখা পরে আমার এক বন্ধু বলল, ভাই আমি তো স্বাধীনতার যুদ্ধের পরে জন্ম, আমি তো দেশ সম্পর্কে অত ছোট মানুষ, জানো 8 পাস, নোয়াখালী থেকে আসলাম চাকরির জন্য। আমি শুনে আশ্চর্য যে এই পদ্মা সেতু যে টাকাটা, এই টাকাটা বিশ্বব্যাংক দেওয়ার কথা ছিল, ওয়ার্ল্ড ব্যাংকে সেই টাকাটা আমাদের থেকে দেয় নাই। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে এত বড় একটা সেতু করলো। তুই যদি দোস্ত, তুই তো বিদেশ যাস নাই, যদি যাইতারে ভাই, দেশের যে মায়া, আমার তো 6 মাসের অভিজ্ঞতা, আমি কো আল্লাহ তুই আমার দেশটারে তুই এত উপরে নিয়ে যা আল্লাহ, এত সুন্দর একটা পদ্মা সেতু। আর সবচেয়ে বড় কথা কি, এখন পদ্মা সেতুর মূল অবকাঠামো পুরাটা শেষ। দুই ধারে আমাদের যে চাইনিজ জাপানিজ যে ইঞ্জিনিয়ার সেকশনে যে অ্যাকোমোডেশন, যেটা আমরা বাসা বাড়ি, ওই বাসা বাড়িগুলোতে আমি গতকালকেও দেখলাম সেটা স্ট্রাকচার করতেছে ঢাকার একটু অদূরে, এখান থেকে যত 55-60 কিলোমিটার বিনোদনের জন্য। আরে দূর বেটা, এই ব্রিজ কি জীবনে হইব নাকি বেটা? ধর তুই খালি কইলি এটা বললে তো আবার এটা বললে অন্তর্পক্ষে আমি স্বাধীনতা যুদ্ধ করি নাই, কিন্তু আমি রেমিটেন্স ধারি, আমি মিডল ইস্টে। তুমি যদি এই কথাটা বলো 95% অবকাঠামো ভাবি শেষ, আর এটা কি ধরনের কথা বললাম? ঘুরার জায়গা কইতে আছে, তুমি তো খালি চিনো গুলিস্তান আর গুলিস্তান, এই ছাড়া কিছু চিনো? থাক ভাবি থাক, ও তো ভাইয়া তো সরল টাইপের, তো ব্যবসা বাণিজ্য ব্যস্ত লাগে। ভাই আমি আপনাকে বলি, আমি তো নিজে গেছি, তো আমার ফিল্ড আপনি বুঝাইতে পারবো না। দুই ধারে যে সৌন্দর্যগুলো করছে মাটি ভরাট করে, আপনি বেশি না, আমার মনে হয় 97 আমার মনে কাজ শেষ, এখন শুধু রেল স্ল্যাবস আর ইয়েটা বসালো। আপনাকে একটা অনুরোধ করলাম, একে তো হলো আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 25টি জেলা যে অবকাঠামো, যানজট, লোকাসন সব কিছুতে আমরা অর্থনৈতিকভাবে আমরা উন্নত। আরেক দিক দিয়ে হলো পর্যটনের ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড আমাদেরকে দেখে দেখবে। ভাবি যদি সময় থাকে বাইরে একটু দেখেন না। অবশ্যই যাব। আরে কষ্ট কি বেটা, 97% কাজ হয়ে গেছে, বিশ্বাস তাইলে তো ব্রিজের কাজ শেষই। ঠিক আছে, তুই এত করে কইতেছ যত সুন্দর জায়গা ঢাকার আশেপাশে, তো দোস্ত তুই কিন্তু সাথে যাবি। ভাই ভাই আপনি যাইবে? হ্যাঁ যাইবো যাইবো, আমি তো যাব, আমি দিকে তাকালে আপনার ভাই। আরে দূর বেটা, তাকাইছ ব্রিজের পারে যায়, তাকাই চলো। আরে অনন্যা, ইরাজ আসবে না? বাবা ওর আজকে কি যেন একটা কাজ আছে, ওটা শেষ করে আস্তে আস্তে লেট হয়ে যাবে। এক কাজ কর না, তোরা একসাথে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে থেকে ঘুরে আয় না। তার চেয়ে চলো বাবা আমরা সবাই মিলে একসাথে কোথা থেকে ঘুরে আসি। দেখি আমি একটু কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপরে না হয় যাওয়া যাবে। আচ্ছা, ইরাজ ছেলেটা তো খারাপ না, তারপরে তুই ওর সাথে সবসময় রাগারাগি করিস কেন? কি হয় তোদের মধ্যে, এই সমস্যাটা কি? ওর সাথে আমি আর রাগারাগি করবো না। ভেরি গুড। আমি আজকে ওকে নিজে বলেছি যে ওইখানে যেন চলে আসে। খুব ভালো করেছিস, খুব খুশি হলাম আমি। বাবা, হ্যাঁ আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই। আমি বলেছি এখন থেকে 1 মাস আমরা এই বাড়িতে থাকবো, তারপর 1 মাস পর আমি ওর সাথে ওদের বাড়িতে চলে যাব। আচ্ছা, তোর কি ওই বাড়িতে কোনো অসুবিধা হয়? না বাবা, আমি আসলে ইরাজের সাথে রাগ করে ওই বাড়িতে যাই না। সাম্য অপসরা ওরা কোথায়? ভাইয়া বাইরে, আর অপসরা মনে হয় পড়ছে। তোর খালার সাথে আমি খুব নিশ্চিন্ত হচ্ছি। হ্যাঁ, খালা খুব অল্প সময়ের মধ্যে পুরো সংসারটাকে নিজের করে নিতে পেরেছে, আমাদের জন্য আসলে ভালোই হয়েছে। তবে খালা বেশ কয়েকটা কঠিন কঠিন নিয়ম কানুন জারি করেছে। কেমন? এই যে সবাইকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। এটা তো স্বাস্থ্যের জন্য ভালো। আমি নিজে তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, আর এইটা যদি সকলের অভ্যেস হয়ে যায় তাহলে দেখবি সকলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেক কাজ করার জন্য সময় পাবি। হ্যাঁ বাবা, আমি তো এখানে আর 1 মাস আছি, 1 মাস পরে চলে যাব, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু অপসরা এই সমস্ত নিয়ম কানুন মানতে একদম রাজি। ভালো হয়েছে তো, অপসরা আস্তে আস্তে দেখবি অভ্যেস হয়ে যাবে। এতদিন সায়রা যেটা পারেনি তোর মা, সেটা আজকে তোর খালা সব করছে। খুব ভালো হল না? বাবা শুনো, তুমি এখন যাও, আমার এখন গল্প করার সময় নেই, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে, আমি সিরিয়াল দেখবো। আমি দেখি, অসুবিধা কি? কি সিরিয়াল দেখছিস? দেখি, আমি দেখি, ভালো লাগবে। না না, এই সিরিয়াল তোমার ভালো লাগবে না, এটা মেয়েদের সিরিয়াল। আচ্ছা, সিরিয়াল আবার ছেলেদের মেয়েদের আলাদা আছে নাকি?
তা নেই, কিন্তু এটা মেয়েদের উপর গল্পটা, আমার মনে হয় না তোমার অত ভালো লাগবে। আমার এখন তোর সঙ্গে বসে আসলে কিছু একটা দেখতে কিংবা তোর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হয় অপসরাকে ডাক, একসঙ্গে আমরা তিনজনে মিলে গল্প করি। বাবা, তোমার যদি এত গল্প করা থাকে তুমি প্লিজ অপসরের রুমে যাও, ওর সাথে গিয়ে গল্প করো, আমাকে সিরিয়াল দেখতে দাও। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি চাটা একটু খেয়ে যাই। সিরিয়াল